আমি প্রথমেই নমস্কার প্রণাম জানাবো। আমার সামনে অনেক রেখা পাত্র বসে আছেন, অর্থাৎ যারা সন্দেশখালী ঘটনায় যারা প্রতিবাদের মুখ হয়েছেন, প্রতিবাদ যারা করেছেন, সেই আমার মায়েরা সামনে উপস্থিত। আমি তাদের সকলকে প্রণাম, ভালোবাসা এবং আগামী 1 তারিখে এই সন্দেশখালী আন্দোলনের যিনি নেত্রী মাননীয় রেখা পাত্র মহাশয় এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন, সেই আশা নিয়ে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শুরু করব। কিন্তু বক্তব্য শুরুর আগে ধন্যবাদ জানাবো যে দাদা সঞ্চালনা করছিলেন, অত্যন্ত সাবলীলভাবে আজকের এই কার্যক্রমকে সঞ্চালনা করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই কার্যক্রম যেখানে হচ্ছে, অর্থাৎ সন্দেশখালী 1 নম্বর মণ্ডলের 4 নম্বর শক্তি কেন্দ্রের 84 নম্বর বুথে, এবং আমাদের মধ্যে অনেক অতিথি বর্গ উপস্থিত রয়েছেন। মূলত যে বুথে আমাদের এই কার্যক্রম, সেই বুথের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মনিরাম সর্দার মহাশয় উপস্থিত আছেন, মণ্ডলের সভাপতি শান্তি দলুই উপস্থিত আছেন, যুব মোর্চার নেতা আমাদের এখানকার গৌতম মাহাতো উপস্থিত রয়েছেন, আমাদের মণিশঙ্কর সর্দার মহাশয় আমাদের এখানকার শক্তি কেন্দ্রের প্রমুখ উপস্থিত রয়েছেন, আশুতোষ সর্দার উপস্থিত রয়েছেন, দীপায়ন দাস যুব মোর্চার নেতা, এবং আমার সঙ্গে বসিরহাট থেকে এসেছেন যুব মোর্চার জেলা সম্পাদক দীপায়ন চক্রবর্তী, এবং আমার সহযাত্রী রানাঘাট থেকে এসছে। শুধুমাত্র সন্দেশখালীর মানুষের ওপরে যে নির্বিচার, যে অত্যাচার, যে অন্যায় হয়েছে, যে অন্যায় অত্যাচারকে বলা হচ্ছে মধ্যযুগীয়, অর্থাৎ বাবর বা মুঘল আমলে যে অত্যাচার হয়েছিল হিন্দুদের ওপরে, তার থেকেও ভয়ঙ্কর, নিকৃষ্ট, যত রকম ভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেছে যে অত্যাচার, সেই সন্দেশখালীর ডাকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় আশুতোষ তরফদার মহাশয় এবং আপনারা যারা লোকাল নেতৃত্ব রয়েছেন। আমি এখানে এসে জানতে পারলাম যে বিগত দিনে, অর্থাৎ 2018 থেকে শুরু করে আজকে কিছুদিন আগে 2023-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে, মাঝখানে দুটো নির্বাচন। এই লোকাল বডি নির্বাচন, অর্থাৎ প্রান্তিক স্তরের মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষের যে নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনাদেরকে ভোট দিতেই দেওয়া হয়নি। অর্থাৎ কতটা পরিমাণ অত্যাচার, কতটা পরিমাণ অন্যায় আপনাদের উপরে হয়েছে, এটা আমরা এখানে এসে চাক্ষুষ দেখলাম। এবং তারপরেও একটা পথসভা, সামান্য একটা পথসভা দলীয় কর্মীদের, দলীয় আমাদের প্রার্থীর সমর্থনে, সেখানে এত সংখ্যক মানুষ, বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেস গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামের পরে মদ মাংস খাইয়েও এত লোক তারা কোনো পথসভায় কোনো জায়গাতে জোগাড় করতে পারেনি। তাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এবং স্যালুট জানাতে চাই যে লড়াই আপনারা দিয়েছেন। কারণ আপনাদের লড়াইয়ের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করে সারা রাজ্যব্যাপী আমরা প্রতিটা জায়গায় বলেছি যে তৃণমূল কংগ্রেস যদি এই লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করে, তাদের যা সাংগঠনিক শক্তি, তারা যেভাবে চুরি করেছে, মূলত যুবক যুবতীদের কর্মসংস্থান যারা যেভাবে তারা চুরি করে পশ্চিম বাংলার আগামী 10-20 বছরের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই ডাবল ডিজিটে পৌঁছানোর কথা নয়। অর্থাৎ তাদের সাংসদের সংখ্যা কোনোভাবেই 10টা ক্রস করার কথা নয়। তারপরে আমরা বলেছি, যদি বাংলায় তৃণমূল কংগ্রেস কোন জায়গায় জিততে পারে বা জিতে যায়, আমরা বলছি আপনারা লিখে নিন, সন্দেশখালী মা বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই সন্দেশখালীর উপরে ঘটে যাওয়া অত্যাচার আগামী দিন তারা সারা বাংলায় ঘটিয়ে দেবে। তার কারণ সন্দেশখালীতে আপনারা এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যেভাবে গর্জন করেছেন, আমরা জানি এই ভেড়িকে কেন্দ্র করে এখানকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়। আমরা একটা সময় সিপিএম এর আমলে এইরকম অনেক শেখ শাহজাহানের নাম আমরা শুনেছিলাম। অর্থাৎ জোর করে গরিব মানুষের জমি দখল, জোর করে মানুষের শেষ সম্বলটাকে আয় ইনকাম করার উপার্জনের জায়গাটা দখল করে নিয়ে যারা অর্থনৈতিক ভাবে এখানকার শাসকের দায়িত্ব পালন করেছে, তারা বারংবার কিন্তু এই শেখ শাহজাহানের মতো মানুষ, শুধু রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, একটা সময় সিপিএম ছিল, আজকে তারা তৃণমূল কংগ্রেস হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন, আপনারা যেভাবে আন্দোলন দিয়েছেন,
আমি আশাবাদী এই লড়াই আন্দোলনের ফল আপনারা নিশ্চিতভাবে আগামী 1 তারিখে পাবেন। তাই আপনাদের সকলকে খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাইবো, দেখুন আমার আগে যে দুজন বক্তব্য রেখেছে, প্রথমে কাকাবাবু যেভাবে বক্তব্য দিলেন হয়তো আমার ভাষার সঙ্গে তার মিল নেই, কিন্তু সেই ভাষার যে বিষয়বস্তু, আমরা সেই বিষয়বস্তুটা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বাকি বিষয়বস্তুটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। যা আপনাদেরকে, আপনারা কারা, আমরা আপনাদেরকে বলি আপনারা জনজাতি অর্থাৎ ভারতবর্ষের আদি বাসিন্দা। আমরা কারা, আমরা ভারতবর্ষের আদি বাসিন্দা নই, আমরা ওপার বাংলার মানুষ। মানে আমরা হচ্ছি ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছি। কিন্তু আপনারা কারা, আপনারা এই ভারতবর্ষের আদি বাসিন্দা, 500,000 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা বাসস্থান করছেন। কিন্তু একবার ভাববেন না যে আপনাদের যাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি অধিকার, তারা কেন প্রতিটা ইলেকশনের আগে শাসক দল তারা আপনাদের কাছে এসে কিছু পাইয়ে দেওয়া রাজনীতি করবে। ফলে আমরা কি দেখেছি যে অর্থনৈতিক ভাবে এই জনজাতিকে কোনো রাজনৈতিক দল দেখেনি, কোনোদিনও তাদের উন্নয়নের কথা ভাবেনি। তাদের পাড়ার ভেতরে একটা স্কুল করে দেওয়া, তাদের পাড়ার ভিতরে স্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া, তাদের এলাকায় ভালো মার্কেট করে দেওয়া, তাদের এলাকায় ইনকাম করা, উপার্জন করার একটা জায়গা করে দেওয়া কোনো শাসক দল কোনোদিনও করেনি। সামাজিক ভাবে তাদের সম্মান কোথায় ছিল, রাজনীতি বা ভোটের সময় আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল। আমার আগে বক্তা যিনি বক্তব্য রাখার সময় বলেছেন, একবার ভেবে দেখবেন যে আমরা কিভাবে সম্মান দিতে হয়, কাদেরকে কিভাবে সম্মান দিতে আমরা জানি। তাই তো আজকে দেশের রাষ্ট্রপতির নাম কি, আজকে দেশের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু মহাশয়। তিনি কে, তিনি কোন সম্প্রদায়ের মানুষ, তিনি জনজাতি সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে একটা সময় এক সময় পশ্চিমবঙ্গের যারা সিপিএম ক্ষমতায় ছিল তারা বলতো এটা ব্রাহ্মণদের দল বলতো। তার কারণ ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সমস্ত জায়গাতে ক্ষমতায় ছিল। কিন্তু একবার ভাবুন, দেশের 1 নম্বর নাগরিক কে হন? প্রধানমন্ত্রী আমাদের দেশের 1 নম্বর নাগরিক নয়, আমাদের দেশের 1 নম্বর নাগরিক হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার পরে আমাদের সেই জনজাতি সম্প্রদায় থেকে মাননীয় দ্রৌপদী মুর্মুকে আমাদের দেশের 1 নম্বর ব্যক্তি বানিয়েছেন। তাই আপনাদের কাছে আমরা আশা তো করতেই পারি যে আগামী নির্বাচনে একটা ভোটও যেন বিজেপির বাইরে অন্য কোনো রাজনৈতিক দল না পায়। আপনাদের কাছে এই দুটো বিষয় আপনাদের কাছে আমি তুলে রাখলাম। একটা হচ্ছে সন্দেশখালীর যে অত্যাচার, সেই অত্যাচারের যেভাবে সন্দেশখালীর প্রতিটা পাড়া থেকে অত্যাচারের যে আন্দোলন হয়েছে, তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই বিক্ষোভকে আগামী দিন ভোটের বাক্সে প্রতিফলিত করতে হবে। তার কারণ আপনারা দেখুন, এখানকার বক্তা বলেছে যে এই বসিরহাট লোকসভা, আমরা রানাঘাটের মানুষ, নদিয়ার মানুষ, ওদিকের মানুষ, কিন্তু এই বসিরহাট লোকসভায় আমরা বারংবার দেখেছি প্রতিটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল বেছে বেছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে এখান থেকে সাংসদ করতো, এখানে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে এখানে নেতা প্রজেক্ট করতো। কিন্তু সংখ্যায় আমরা বেশি। আমরা কারা, যারা আমরা সন্ধ্যাবেলায় বাড়িতে তুলসী প্রদীপ জ্বালাই, আমরা তুলসী তলায় প্রদীপ জ্বালাই, গলায় তুলসীর মালা নেই, আমরা ভগবানের নাম নেই, হরে কৃষ্ণ বলি, আমরা শ্রীকৃষ্ণ বলি, আমরা জয় শ্রীরাম বলি, আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমাদের সংখ্যা এখানে বেশি। কিন্তু নেতৃত্ব দেবে অন্য ধর্মের মানুষ, এটা আপনারা যে মেনে নেননি, আপনাদের এই সিদ্ধান্তকে আমি স্যালুট জানাবো। আগামী দিন নির্বাচনে সেটা প্রমাণ করে দিতে হবে যে এই বুথ থেকে একটা ভোটও যেন অন্য কোনো রাজনৈতিক দল না পায়। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল, মনে রাখবেন, যারা 500 বছর ধরে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মভিটা সেই রাম মন্দিরের পুনরুদ্ধার কোন রাজনৈতিক দল করেনি, কেউ আন্দোলন করেনি, কেউ প্রকাশ্যে স্বীকার পর্যন্ত করেননি। এই সিপিএম যারা আজকে বড় বড় কথা বলছে, মনে রাখতে হবে সিপিএম রামের অস্তিত্বকে পর্যন্ত স্বীকার করে না। কিন্তু আমাদের নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি 500 বছরের আন্দোলনকে বাস্তবে রূপ দিয়েছেন। আজকে তার আমলে ভারতবর্ষে 500 বছর পরে রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। একটা ভোট তো আমরা নিশ্চিতভাবে সেই কারণে দিতে পারি, আমরা তো আশা রাখতেই পারি আপনাদের কাছে, তাই তো? অন্যদিকে আমি আরেকটা কথা বলবো, দেখুন আমি আজকে এখানে যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে এসেছি। এখানে আসার পরে আমি জানতে পারলাম আপনাদের গ্রামে প্রায় 200-র উপরে যুব, যাদের বয়স 25 থেকে শুরু করে 35-এর মধ্যে, যাদের এখনো কেরিয়ার তৈরি হয়নি, যারা এখনো
হয়তো সেইভাবে সংসার করতে পারেননি, তার একটা মূল কারণ হচ্ছে তাদের হাতে কোনো কাজের ব্যবস্থা নেই। কি কাজ হবে, কি কাজ হবে? আজকে রাজ্যে দাঁড়িয়ে যখন আমি বক্তব্য রাখছি, আপনারা শুনে নিন। এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ৮,২০০ স্কুল বন্ধ করে দিয়েছে। একবার ভেবে দেখুন, যে রাজ্যে প্রতিনিয়ত পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দেওয়া হয়, সেই রাজ্যে ৮,২০০ স্কুল বন্ধ করে দিয়ে তারা বাচ্চাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে চেয়েছে। আপনারা চিন্তা করবেন না যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার বাড়ির সন্তান আগামী দিন উচ্চ মাধ্যমিক স্কুলে, আগামী দিন হায়ার সেকেন্ডারি স্কুলে যাবে, কেউ কলেজে যাবে, কেউ তারপরে মাস্টার ডিগ্রি করে পরবর্তীতে সরকারি কোনো চাকরির জন্য আবেদন করবে, সেখানে এই রাজ্য সরকারের আমলে ৮,২০০ স্কুল তারা বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের কাছে কাজের ব্যবস্থা কি আছে, কি আছে একবার ভেবে দেখুন। যারা অন্য কোন রাজনৈতিক দলকে সমর্থন করতে চাইছেন বা বিগত দিনে করেছেন, যেই সরকারের আমলে বা বিগত সিপিএম এর আমলে আপনাদের জন্য কি কাজের ব্যবস্থা এটা করে দিয়েছে? শুধুমাত্র ভোটের আগের দিন বৃষ্টি করে দাও, খাইয়ে দাও, কিছু খাইয়ে দিলেই তারা ভোট দিয়ে দেবে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পরিষ্কার ভাবে বলেছি, একবার আমাদের ক্ষমতায় নেই রাজ্যে, আমরা চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, নরেন্দ্র মোদীর গ্যারান্টির মাধ্যমে আমরা প্রতিটা পরিবারে একজনের অন্তত কাজের ব্যবস্থা করে দেব। যেটা আমরা উত্তরপ্রদেশে করেছি, যেটা গুজরাটে করেছি, যেটা আসামে করেছি, যেটা ত্রিপুরাতে করেছি, সেটা আগামী দিন বাংলায় হবে। আমার বাংলার ছেলে বাংলায় কাজ করবে, বাড়িতে থাকবে, মায়ের সঙ্গে থাকবে, বাবার সঙ্গে থাকবে। বাড়ি থেকে ২০০০ কিলোমিটার দূরে ওই তাকে কর্ণাটকে, মহারাষ্ট্রে যেতে হবে না কাজের জন্য, যে ইলেকশনের সময় পর্যন্ত তারা আসতে পারে না বাড়িতে, পরিবারের কাছে আপদ বিপদে থাকতে পারে না। সেই ব্যবস্থাটা আমরা পরিবর্তন করতে চাই। তাই তো আমরা ডাক দিয়েছি কেন্দ্রের সঙ্গে দিল্লির সরকার। অনেকে প্রশ্ন করতে পারেন, ভোটটা এখন হচ্ছে কেন্দ্রে, তার সাথে দিল্লির সম্পর্ক কি আছে? একটা কথা আজকে শুনে নেই। আজকে আমি যখন বক্তব্য দিচ্ছি, ইতিমধ্যে আমাদের ৬ষ্ঠ দফার ইলেকশন শেষ হয়েছে। আজকে ৮খানা লোকসভা সিটে আমাদের নির্বাচন সম্পন্ন হলো। আপনারা লিখে নিন, যদি ভুল হয় আগামী দিন কেউ আমাকে ফোন করে বলবেন। ৮টা লোকসভা সিটে নির্বাচন হয়েছে। আজকে দায়িত্ব সহকারে বলছি, ৮-এ আমরা ৮টাই জিতবো। তৃণমূল কংগ্রেস একটাও জিততে পারবে না। ৮-০ করলে আমরা জিতে যাব। অর্থাৎ ইতিমধ্যে আমরা ২৮-এর উপরে সিটটা অলরেডি জিতে গেছি। শুধুমাত্র দায়িত্ব নিয়ে বলছি, এই সংখ্যাটা যেদিন দেখবেন ৪ তারিখে যখন ইলেকশন কাউন্টিং হবে, দুপুর ২টোর পরে দেখবেন ভারতীয় জনতা পার্টি ৩০টা সিটে পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ডিসেম্বর মাসে বিধানসভা ভোট হবে এবং সেই বিধানসভা ভোটে এই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি জিতবে। সেদিন আপনারা বুঝিয়ে দেবেন পঞ্চায়েতে যে সমস্ত চোরগুলো এখনো বসে আছে, যারা ১০ বছরের রাজনীতিতে, যারা নির্বাচনে লড়েনি, শুধুমাত্র গায়ের জোরে প্রশাসনের ক্ষমতায়, যারা এখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে জয় বাংলা স্লোগান দিয়ে যারা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, মেম্বারের দায়িত্ব পালন করছেন, আগামী তাদেরকে ওখান থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে যেখানে থাকা দরকার তাদেরকে সেখানেই পাঠাতে হবে। নির্বাচন হবে নতুন করে পঞ্চায়েত, এবং সেই নির্বাচনে যারা জিতবে মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা বলে যাচ্ছি তারাই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের দায়িত্ব পালন করবে। গায়ের জোরে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। যদি করতো অনেক আগে এখানে তৃণমূল কংগ্রেস একদম হাওয়ায় মিশে যেত, আমরা জানি সেটা। তাই আপনাদের কাছে আমরা বলতে চাই, আপনার বাড়িতে সন্তান বড় হচ্ছে, একবার ভেবে দেখুন সেই সন্তানের কি ভবিষ্যৎ আছে, তারা কি কাজ করে খাবে, তাদেরকেও কি সেই পরিযায়ী শ্রমিক হতে হবে? যদি সেই চিন্তা ভাবনা থাকে, আমরা বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাদেরকে এতদিন ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিল, বাড়ির মায়েদের ভোট আমরা কিনতে চাই, সেই তৃণমূল কংগ্রেসকে আপনারা সাপোর্ট করতে পারেন। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনার বাড়ির যে সন্তান, সেই সন্তান আগামী দিন কোনো কাজের ব্যবস্থা হবে না যদি এই তৃণমূল কংগ্রেস থেকে যায়। অন্যদিকে আমরা বলছি, আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছে যে বিজেপি যেদিন সরকার পশ্চিমবঙ্গে গঠন করবে, মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত আমাদের হবে যে লক্ষ্মীর ভান্ডারের নামে এরা এতদিন ৫০০ টাকা দিচ্ছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের নামটা পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করব। টাকার পরিমাণ ৫০০ থেকে ৩০০০ টাকা হবে। এটাই ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, যে গ্যারান্টিটা আগামী দিন বাস্তবে পরিণত হবে। তাই তো আপনাদের কাছে আমরা চাই যে এই নির্বাচনে একটা ভোটও কেন এই চোর তৃণমূল কংগ্রেসকে দেওয়া যাবে না। তার কারণ এই তৃণমূল কংগ্রেস কি করেছে একবার ভাবুন। রাস্তাঘাটের দুর্নীতি আপনারা সবাই জানেন, রাস্তাঘাট ফেরি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতি করেছে। কিন্তু সেই দুর্নীতির সঙ্গে এখন দুর্নীতি তারা করলো, একজন 8 পাস করে একজন ব্যক্তিকে তারা টাকার বিনিময়ে উচ্চ মাধ্যমিক স্কুলে অঙ্কের শিক্ষক বানিয়েছে। একবার ভাবুন, যিনি নিজে মাধ্যমিক পর্যন্ত পাস করেননি,
টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনেছেন, টাকার বিনিময়ে চাকরি কিনে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছেন, সেই রাজ্যে বাংলার কি ভবিষ্যৎ হতে পারে? এই বাংলাকে পরিবর্তন করতে হবে, এই বাংলাকে বাঁচাতে হবে বন্ধু। আপনাদের ভোটের মাধ্যমে এই বাংলা বাঁচবে। তাই আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, আগামী 1 তারিখ যে যেখানে থাকুন না কেন সবার আগে সুনিশ্চিত করতে হবে, আমার যতই কাজ থাকুক না কেন, যতই আমার সমস্যা থাকুক না কেন, 1 তারিখে আমার একটাই কাজ, সকালবেলায় বুথ কেন্দ্রে যাব, সবার আগে লাইনে দাঁড়াবো, সবার আগে লাইনে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদের মুখ, আমাদের সকলের প্রেক্ষাপাত্র মহাশয়ের যে আমাদের সিম্বল পদ্মফুল চিহ্ন, সেই পদ্মফুল চিহ্নে আমরা জোর করে টিপে ধরে রাখবো। যতক্ষণ না পর্যন্ত সেই মেশিন থেকে শব্দ বেরোবে ততক্ষণ কেউ সেই বোতাম প্রেস ছাড়বেন না এবং বাইরে বেরিয়ে নিজের মনে একবার সান্ত্বনা দেবেন যে আমি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছি, কারণ ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়েছে বিনামূল্যে। আমি বিজেপিকে ভোট দিয়েছি কারণ বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তিক স্তরের গ্রামে বিনামূল্যে ইলেকট্রিসিটি পৌঁছে দিয়েছে। আমি সেই বিজেপিকে ভোট দিয়েছি যারা প্রতিটা গরিব মানুষের পরিবারে বিনামূল্যে গ্যাসের কানেকশন পৌঁছে দিয়েছে। আমরা সেই বিজেপিকে ভোট দিয়েছি যারা 15 কোটি বাড়িতে বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর করে দিয়েছে। আমরা সেই বিজেপিকে ভোট দিয়েছি যে বিজেপি আগামী দিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে আমার বাড়ির যে যোগ্য সন্তান আছে সেই সন্তানকে উপযুক্ত কাজের ব্যবস্থা করবে। এই শপথ নিয়ে আপনারা আগামী 1 তারিখে সকলে সেই কামনা করে বুথ কেন্দ্রে গিয়ে ভোট থেকে বেরিয়ে মনের মনে একবার জয় শ্রীরাম বলে বাড়িতে আসবেন। দায়িত্ব নিয়ে বলে যাই, 4 তারিখে দেখবেন এই বসিরহাট কেন্দ্র থেকে আমরা মিনিমাম 1 লক্ষ ভোটে জিততে চলেছি এবং আপনাদের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে সেই আকাঙ্ক্ষা আগামী দিন পূরণ হবে। এই কথা রেখে আপনাদের সকলের চরণে আরেকবার আমি 100 কোটি প্রণাম জানাবো। তার কারণ আপনাদের কারণে আজকে সারা বাংলা যেভাবে ঝড় উঠেছে, একদম কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যেভাবে সন্দেশখালীর মায়েরা আসে, যেভাবে সন্দেশখালীর বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের মতন কার্যকর্তাকে শক্তি জুগিয়েছে। সেই শক্তির বশবর্তী হয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই, আপকি বার মোদী সরকার নিশ্চিতভাবে হবে এবং এবার আমরা 400 নিচে থামবো না। তাই তো আমাদের স্লোগান দিয়েছে 543টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী মিনিমাম 400-র উপরে আসন নিয়ে আগামী 4 তারিখে দেখবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। সেই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। ধন্যবাদ সবাইকে।